পাহাড়ের রানী দার্জিলিং নামটার মধ্যে ছোটবেলা থেকে একটা টান রয়েছে। দার্জিলিং তার সুন্দর পাহাড়ি দৃশ্য এবং চা বাগানের জন্য বিখ্যাত হলেও আমার কাছে নীল আকাশের লুকোনো সূর্যটা, মেঘ কুয়াশার শীতল হাওয়াটা, পাহাড় বেয়ে ওঠা টয় ট্রেনটা, রুমের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখাটা যেন কোনো একটা ভাসমান স্বপ্নের জগতে শান্তি খুঁজে পাওয়া। তাই আজ আমিও বেরিয়ে পড়লাম দার্জিলিং মেলে করে। দার্জিলিং প্রায় 1 থেকে 2 কিলোমিটার আমরা নিচে হেঁটে আসছি, এত গাড়ির জ্যাম লেগে গেছে নিচে। ও দারুণ লাগছে জায়গাটা। পোস্টারে যেটা লেখা আছে সেটাই দিয়েছে, চিকেন রাইস ছাড়া কিন্তু আর কিচ্ছু নেই। খেতে হলে এটা দিয়ে খাও, না হলে বাড়িতে গিয়ে ঘুমো। হ্যালো বন্ধুগণ, সবাইকে গুড ইভিনিং। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে আমি চলেছি দার্জিলিং, সেটাও আবার দার্জিলিং এক্সপ্রেসে করে, যেটা দার্জিলিং যাওয়ার জন্য সবথেকে পপুলার ট্রেন। আপনারা প্রায় সবাই জানেন দার্জিলিং মেল ছেড়ে যায় শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে রাত্রি 10টা বেজে 5 মিনিটে এবং এনজেপিতে গিয়ে পৌঁছয় পরের দিন সকাল 8টা বেজে 5 মিনিটে। হাতে বেশ আজকে অনেকটাই সময় রয়েছে। আমি এখন চলে এসেছি শিয়ালদহ রেলওয়ে স্টেশনের বাইরে। অনেকদিন আগে থেকে রিজার্ভেশনের জন্য ট্রাই করছিলাম, কিন্তু টিকিট পাইনি, তৎকালও পাইনি। সেই জন্য ঠিক করলাম আজকে আমি জেনারেলে করে জার্নি করব এবং যতটা কম খরচে পৌঁছানো যায় আজকে সেই ভিডিও আপনাদেরকে শেয়ার করব। কলকাতার সব থেকে ব্যস্ততম স্টেশন শিয়ালদহ। শুধু শহরতলির লোকাল ট্রেন ছাড়াও বিভিন্ন এক্সপ্রেস দ্বারা প্রত্যেক রাজ্যের সঙ্গে যুক্ত এই স্টেশন। আজকে আমার গল্প শুরু এই শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে যাওয়া দার্জিলিং মেল দিয়ে, যার কাউন্টার থেকে একটা জেনারেল টিকিটের দাম পড়েছে 195 টাকা। ট্রেনের অ্যানাউন্সমেন্ট প্রতিদিনের মতোই 12 নম্বর প্ল্যাটফর্ম। আপনারা আমার পুরনো অনেকদিন আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে উত্তরবঙ্গ কিংবা দার্জিলিং যাওয়ার জন্য উত্তরবঙ্গ এক্সপ্রেস কিংবা দার্জিলিং মেলে রাতে জেনারেল কামরায় ভিড় কেমন হয়, যাওয়া যাবে কিনা, যাওয়াটা সেফ কিনা। আজকের ভিডিওটা তাদেরই জন্য। 12 নম্বর প্ল্যাটফর্মে এখন দিয়ে দিয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। 7টা 40-এ এই ট্রেনের সময় আছে। দার্জিলিং মেল ছাড়ার সময় 10টা বেজে 5 মিনিট, কিন্তু আমি পৌঁছে গেছি 7টা বেজে 16 মিনিটে। আমার আগে থেকে আসার কারণ জেনারেলে ট্রাভেল করতে হলে কমপক্ষে 3 ঘন্টা আগে আসতে হবে, না হলে সিট পাওয়া যাবে না। উত্তরবঙ্গ এক্সপ্রেসের জেনারেলের চাপ দেখুন, খালি পুরো ভর্তি হয়ে গেছে, গেটের সামনে পর্যন্ত লোক বসে আছে, এত চাপ। আর এই দিকের যে লাইনটা দেখছেন এটা হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের, আর এখানে লাইন পড়ে গেছে। এত আগে এসেও না আমার লাইন পড়েছে প্রায় 20 জনের পরে। ঠিক 7টা বেজে 40 মিনিটে শিয়ালদা বামানহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এরপরে 8টা 35-এ আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটা যাবে শিলিগুড়ি পর্যন্ত। তারপরে আসবে দার্জিলিং মেল। দীর্ঘ সময় লাইনে প্রতীক্ষা করে উত্তরবঙ্গগামী দুটো এক্সপ্রেস বেরিয়ে যাওয়ার পর প্ল্যাটফর্ম 12তে এসে পৌঁছয় আজকের গল্পের সারথি দার্জিলিং মেল। এদিকে জেনারেল লাইনের অবস্থা বেহাল। ঠেলা খেতে খেতে লাইনের 20 নম্বর থাকলেও কখন 50 নম্বরে পৌঁছেছিলাম তার বিশ্লেষণ দিতে অনেক সময় লাগবে। ট্রেন ছাড়ার পুরো 1.5 ঘন্টা বাকি এখনো। ট্রেন ঢোকার সাথে সাথে পুলিশ মামু চলে আসছে। লাইনের ভেতরে কেউ যদি বাইরে থেকে ঢোকে না একদম পুরো পেটাবে। জেনারেলে লাইন দেওয়ার জন্য এখনো কত মানুষ দৌড়ে দৌড়ে আসছে দেখুন। আসলে অনেকেই হয়তো ভেবেছিলেন জেনারেল কোচ হয়তো ট্রেনের দুভাগেই রয়েছে, তাই ট্রেন ঢোকার আগে প্ল্যাটফর্মের 2 প্রান্তে আলাদা 2টি লাইন পড়েছিল। ট্রেন ঢোকার সাথে সাথেই শেষ প্রান্ত থেকে ট্রেনের প্রথম ভাগে সবাই হুড়মুড়িয়ে দৌড়ে আসে। এই দৃশ্য দাঁড়িয়ে দেখার মতো। আর এই হুড়মুড়ুনিতে লাইনের 20 নম্বর থেকে 50 নম্বরে পৌঁছানোর দুর্ভাগ্য প্রাপ্ত হয়েছিল। একজন একজন করে আগে থেকে লাইন দিয়ে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। যেহেতু এই ট্রেনে 3টে জেনারেল কোচ, সেহেতু 1 থেকে 200 জনের মধ্যে লাইনে নাম্বার থাকলে বসতে সেরকম কোনো অসুবিধাই হবে না। এখন বাজে 9টা বেজে 35 মিনিট। ট্রেন ছাড়তে আর মাত্র 30 মিনিটের মতো বাকি আছে। আমি আসলে খাবার নিতে ভুলে গিয়েছিলাম। দার্জিলিং মেলে কিন্তু প্যান্ট্রির কোনো ব্যবস্থা নেই, রাতে খাবার দাবারও হয়তো উঠবে না। ট্রেনের ভেতরে খুব বেশি ভিড় নেই, বসে খাওয়া যাবে। সেই জন্য ভাবছি রাতে এখানে স্টল থেকে দেখে কিছু খাবার দাবার তুলে নিই রাতে খাবার জন্য। পাহাড়ে ঘুরতে যাওয়ার আগে শরীরের জন্য প্রয়োজন পর্যাপ্ত ঘুম এবং এনার্জি। ঘুম কতটা হবে জানা নেই, তবে এনার্জি টিকিয়ে রাখতে গেলে টাইমে খাবার খাওয়াটা জরুরি। ট্রেন ছাড়তে আর মাত্র 2 মিনিটের মতো বাকি আছে। কোনো রকমের দৌড়ে স্টেশনে বাইরে বেরোলাম। ওখান থেকে এরকম রুটি তড়কা নিয়ে নিয়েছি, 60 টাকা করে প্লেট। 4টে রুটি দিয়েছে আর তার সাথে ডিমের তড়কা। এখন বাজে 10টা বেজে 6 মিনিট, মানে মাত্র 1 মিনিট লেট করে ট্রেন ছেড়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এরপরে একদম সোজা গিয়ে দাঁড়াবে বর্ধমান জংশনে। চলুন তার আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। এত ছুটে ছুটে আসছি না, ডালের তড়কা এরকম প্লাস্টিকের মধ্যে সব ঢালা হয়ে গেছে। প্লাস্টিকের তড়কা হোক কিংবা তড়কাতে প্লাস্টিক, আজকে নিয়তিতে অন্য কিছুই অপেক্ষা করছিল, যার নাম দেওয়া যায় দুর্ভাগ্য। যেটা বুঝতে পেরেছিলাম দমদম, দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন এবং বিবেকানন্দ সেতু পার হয়ে
3 নম্বর রুটিটা ছিঁড়ে যখন মুখে দিয়েছিলাম। খাবারের টেস্ট এভারেজ, খারাপও না ভালো না, খাওয়া যাবে। এই ট্রেনে জেনারেলে ট্রাভেল করলে বাথরুম কতটা স্বচ্ছ সেটাও দেখাবার অবশ্যই প্রয়োজন আছে, কারণ পুরুষ জাতির কাছে এটা বেশি ম্যাটার না করলেও মহিলাদের কাছে অবশ্যই করে। যেখানে রাত্রি 11:35 বর্ধমান জংশনে রোকানোর কথা ছিল, তার জায়গায় এখন বাজে 2:23। টেনশনে পড়ে যাচ্ছি কালকে কখন এনজেপিতে পৌঁছবো আর ওখান থেকে কিভাবে আমরা দার্জিলিংয়ে পৌঁছবো। কালকের ডেটে হচ্ছে দুপুর 2টোর দিকে ঢুকেছে ট্রেনটা, মানে ভাবতে পারছেন সকাল 8টা 5 ট্রেন ঢুকছে দুপুর 2:05 আশেপাশে। নসিবে কি আছে এবার ভগবানই সহায়। তবে এই ট্রেনে বোর হওয়ার তেমন কোনো কারণ নেই, কারণ এনজিপির আগে এই ট্রেন মাত্র দাঁড়ায় 4 জায়গায়। কাজে অন্যান্য ট্রেনের মতো ঘন ঘন মানুষের ওঠানামা, ভিড়ের গুঁতো খাওয়ার সম্মুখীন একবার সিটে বসে পড়লে আর হতে হয় না। রাত ছাড়িয়ে যখন ভোরের আলো ফুটেছে, মালদার কিছু প্যাসেঞ্জারের কোলাহলে এবং ঘড়ি কাঁটার দিকে দেখে প্রথমে ভাবলাম হয়তো মালদা টাউনে পৌঁছেছি। পরে দেখলাম কিছুক্ষণের মধ্যে ফারাক্কা ব্রিজ ক্রস করতে চলেছি। বুঝলাম ব্রিজ দেখার উল্লাসে এত চিৎকার। রাতে অনেকটা সময় ট্রেন তার লেট টাইম মেকআপ করে আরও 2টো এক্সপ্রেসকে ক্রস দিয়ে মালদার 4 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে যখন পৌঁছয় তখনও 2 ঘন্টা 45 মিনিট লেট। এটা হচ্ছে মালদার টাউন। এখানে পৌঁছানোর কথা ছিল ভোরবেলায় 4:15। তার জায়গায় এখন দেখুন সময় এখন হচ্ছে 6:54। এনজেপিতে যে 8টা 5 টাইম ছিল না, রাইট টাইমে তো ঢুকবেই না। আর এখানে ট্রেনের হল্ট বেশ কিছুক্ষণ রয়েছে, এখানে খাবার দাবার চা সবকিছু পাওয়া যাচ্ছে। মালদার লেবু চা দারুণ কিন্তু স্বাদ এখানে। মালদা টাউন থেকে এনজেপির মাঝে আর মাত্র একটা স্টেশনে হল্ট, আর এই ফাঁকে দেখে নেওয়া যায় হাজার হাজার বিঘা একর জমি জুড়ে চা গাছের বাগান। এই শীতের কুয়াশার চাদরে রেল লাইনের পাশ ঘেঁষে বেরিয়ে যাওয়া চা বাগান এবং ট্রেনে বসে চায়ের চুমুক দিতে দিতে রোমান্টিক মুডে মনে গান গাইতে গাইতে পৌঁছে গিয়েছিলাম আজকের ডেস্টিনেশনের মিডিল পয়েন্ট এনজেপি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে। পৌঁছে গেলাম এনজেপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। যেহেতু জেনারেলে করে আসছি, রাতের যে পর্যাপ্ত ঘুম সেটা কিন্তু কমপ্লিট করতে পারিনি, হালকা মাথাটা ধরে আছে। স্টেশন থেকে বাইরে বেরোবো, ওখানে গিয়ে একটু কড়ক চা খেতে হবে। স্টেশন থেকে বাইরে যাওয়ার ওভারব্রিজে ওঠার 2টো রাস্তা, পায়ে হেঁটে ওঠা রাস্তা অ্যাভয়েড করে এসকেলেটর দিয়ে ব্রিজে উঠে স্টেশনের বাইরে বার হই। আর বাইরে বেরিয়ে আমি তো একদম অবাক। 2 বছর আগে এনজেপিতে যখন এসেছিলাম তখন সেই স্টেশন আর এখনের স্টেশনের মধ্যে বিশাল বড় পার্থক্য। এই জায়গাটায় ছিল একটা বিশাল বড় একটা গাড়ি পার্কিং এবং 4 হুইলারের স্ট্যান্ড, যেখান থেকে দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক সমস্ত জায়গায় যাওয়ার জন্য শেয়ারিং এবং রিজার্ভের গাড়ি পাওয়া যেত। এখনের সময় গাড়ির স্ট্যান্ড এখান থেকে 5 মিনিট হাঁটা পথের দূরত্বে সরিয়ে দেওয়া হয়েছে। কাজেই যেদিকে সমস্ত মানুষ এগিয়ে চলেছে সেই পথেই আমিও হাঁটা দিলাম। এখান থেকে দার্জিলিং যাওয়ার জন্য অনেকটা ভাড়া বলছে, কেউ বলছে 300, কেউ বলছে 350। এখান থেকে আমরা চলে যাবো প্রথমে শিলিগুড়িতে। এই গাড়িটা যাচ্ছে এখান থেকে শেয়ারিং এ 30 টাকা করে নিচ্ছে, একদম বাস স্ট্যান্ডের সামনে পৌঁছে দেবে। এখান থেকে শিলিগুড়ি খুবই অল্প দূরত্ব। ওখানে যাওয়ার বিশেষ একটা কারণ, ওখান থেকে শেয়ারে দার্জিলিং যাওয়ার জন্য প্রচুর অপশন আছে, সাথে দুপুরের ভুড়িভোজটাও করে নেওয়া যাবে। এখনের এই সময় যেই জায়গাতে এসে নামলাম, এই জায়গার নাম শিলিগুড়ি এসএনডি বাস স্ট্যান্ড, তেনজিং নরগে বাস স্ট্যান্ড, শিলিগুড়ি জাংশন বাস স্ট্যান্ড, যেটা খুশি আপনারা বলতে পারেন। এখানে পেছনে যে বাস স্ট্যান্ডটা আছে ওখান থেকেই দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক সব জায়গায় যাওয়ার জন্য বাস পাওয়া যায়। আর এখান থেকে একটু এগিয়ে গেলে এখান থেকে শেয়ারিং এর গাড়িও পেয়ে যাবেন, সেখান থেকে রিজার্ভের গাড়ি করেও যাওয়া যায় দার্জিলিং পর্যন্ত। যেহেতু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে গাড়িতে উঠতে হবে, বেশি কিছু খাচ্ছি না। এরকম ডিম থালি নিয়ে নিচ্ছি, 2টো ডিম। এই হচ্ছে থালি, এই থালি হচ্ছে নিচ্ছে 100 টাকা প্লেট। এখান থেকে আপনারা বাসে যেতে চাইলে এই জায়গাতে আছে টিকিটের কাউন্টার, আর এই যে বাসগুলো আছে না, এখান থেকে দার্জিলিং এর জন্য বাস পাওয়া যায়। লাস্ট বাস এখানে দুপুর 1টার সময় ছেড়ে যায়, 1টার পরে কিন্তু কোনো বাস পাওয়া যায় না। এখান থেকে বাসে যেতে চাইলে বাসের ভাড়া পড়বে 105 টাকা করে মাথা পিছু। এখান থেকে শেয়ারিং সাফারিতে করেও যাওয়া যায়। এই বাস স্ট্যান্ডের বাইরে চলে গেলে রোডের ধারা বরাবর এই দিকটাতে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে থাকে, দেখতে পাবেন। সারাদিনই প্রায় এখান থেকে শেয়ারিং এ যাওয়ার জন্য এখান থেকে গাড়ি খুব ইজিলি পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা একটা গাড়িতে করে যাচ্ছি দার্জিলিং। আমার শিলিগুড়ি থেকে বেরিয়ে আসার সময় দুপুর 1:52। পরের গন্তব্যের সারথি বুলেরো গাড়ি, কারণটা একটু পরে বলছি। এটা হচ্ছে দার্জিলিং মোড়, এখান থেকে ডান দিকে যেতে হয়। এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা সোজা একদম কার্শিয়াং হয়ে সোজা একদম দার্জিলিং চলে যায়। এই শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত পৌঁছতে 77 কিলোমিটার ডিস্টেন্স, যেটার সময় লাগছে টোটাল 2.5 ঘন্টার মতো। এইবার শেয়ারিংয়ে আমাদের কত খরচ পড়ছে এই গাড়িতে সেটা আপনাদেরকে এখনই বলে দিই। 250 টাকা করে নিচ্ছে মাথা পিছু। একদম শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের যে রেল স্টেশন আছে সেখানে নিয়ে গিয়ে আমাদেরকে ছেড়ে দেবে। আগের বছরও আমি এখানে ঘুরতে এসেছিলাম, কার্শিয়াং গিয়েছিলাম আমি এই শিলিগুড়ি থেকে। খুব সকাল সকাল আমি পৌঁছে গিয়েছিলাম, কারণ ওইবার এসেছিলাম আমি রাতের যে উত্তরবঙ্গ এক্সপ্রেস ছেড়ে আছে শিয়ালদহ স্টেশন থেকে, খুব সকালে পৌঁছে দিয়েছিল। সব থেকে ভালো ট্রেন কিন্তু ওটা। আসলে এই যে দার্জিলিং মেল, এই মেলের কিন্তু কোনো লেট রেকর্ড সেরকম নেই। এই রিসেন্টলি 2-3 দিন প্রচণ্ড পরিমাণে লেট করছে, জানি না কিসের জন্য। 3 ঘন্টা ট্রেন এখানে লেট করেছে। এই রাস্তা দিয়ে যাওয়াকালীন কিন্তু আপনারা এখানে টয় ট্রেনের লাইন দেখতে পাবেন। এই
এটা সোজা একদম দার্জিলিং চলে যাচ্ছে। এই ভিডিওর শুরুতে আমি বলেছিলাম এই জার্নিটা করবো একদম পুরো চিপভাবে, মানে কিভাবে কম খরচে দার্জিলিং পৌঁছতে পারবেন। কিন্তু এখানে এসে আমি যেটা দেখলাম, মানে আমি চাইলে বাসে করেও যেতে পারতাম 105 টাকা ভাড়া দিয়ে মাত্র, কিন্তু বাসে বসলে না কোন দিকে সিট পড়বে সেটা কিন্তু বলা মুশকিল, কারণ কাউন্টার থেকে আগে থেকে এখান থেকে টিকিট কাটা হয়, আগে থেকে টিকিটের সিট নাম্বার দিয়ে দেয়। তো যদি এটা ডান দিকে পড়ে না, তাহলে যে পাহাড়ের যে ভিউটা কিন্তু একদমই পেতাম না, সেই জন্য আর বেশি রিস্ক নিলাম না। গাড়িটা দেখুন, খুবই সুন্দর একটা গাড়ি, মাত্র আমরা 6 জন এই গাড়িতে করে যাচ্ছি একদম রিল্যাক্সে ভালোভাবে বসে। আপনারা চাইলে বাসে করেও করতে পারেন ট্রাভেলটা যদি খরচ কমাতে চান। কিছু দূর এগিয়ে যাওয়ার পরে একটা এত সুন্দর একটা ফরেস্ট আছে না, যার মধ্যে দিয়ে যেতে দারুণ লাগে। ভেতরে সব আছে, সমস্ত রকম জন্তু জানোয়ার সব আছে। এই রাস্তাটা কতটা সুন্দর দেখুন, সোজা একদম সুন্দর রাস্তা, পাশ দিয়ে টয় ট্রেনের লাইন আর তার সাথে চায়ের বাগান। বাসে না যাওয়ার আরেকটা কারণ, যেহেতু শিলিগুড়িতে দেরিতে পৌঁছেছিলাম, বাসে গেলে সময় অনেকটা ব্যয় হতো এবং সূর্যের আলো থাকতে থাকতে পৌঁছানো হতো একদম অসম্ভব। কিছুক্ষণের মধ্যে প্রবেশ করেছিলাম মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে, যেটা তিস্তা এবং মহানন্দা নদীর মাঝখানে এলাকায় অবস্থান করছে। যেমন সুন্দর রাস্তা, তেমনি সুন্দর বন্য প্রকৃতি। এই ফরেস্টে প্রবেশ করা, ড্রোন ক্যামেরা ওড়ানো, বন্য জীবজন্তুদের বিরক্ত করা, স্মোকিং, লিটারিং, ফটোগ্রাফি সব কিছুই প্রহিবিটেড। কিছুদূর অগ্রসর হয়ে ভারতীয় সেনাবাহিনীর একটা বিশাল আয়তনের ক্যাম্প পার করে পাহাড়ের নিচে সমতলে চোখ জোড়ানো হাজার হাজার বিঘা চায়ের বাগান দেখতে দেখতে হিলকাট রোড ধরে এগিয়ে চললাম পাহাড়ের দিকে। এই যে পেছনে টোলগেটটা দেখছেন, এখান থেকেই দার্জিলিং শুরু, আর এটাই দার্জিলিংয়ের প্রথম এবং শেষ টোলগেট। এরপরে আছে কিনা জানি না, কারণ আমি আগের বার এসেছিলাম কার্শিয়াং পর্যন্ত। এখান থেকে দূরের পাহাড়ের ভিউগুলো দেখুন, মাই গড। ধীরে ধীরে যত উপরে উঠছিলাম, প্রত্যেক রাস্তার টার্নিং থেকে পাহাড়ের রূপ সৌন্দর্য আশ্চর্যজনকভাবে বদলাচ্ছিল। টানা 1 ঘন্টা পথ চলার পরে গাড়ি হল্ট নিল এক অজানা জায়গার এক রাস্তার টার্নিংয়ে এক ক্যাফেতে। পেছনে এখানে একটা ক্যাফের মতো আছে, নেপালি ক্যাফে। নিচে যে ক্যাফেটা দেখিয়েছিলাম, কোল্ড ড্রিঙ্ক নিলাম ওখান থেকে, উপরে ছাদে আসলাম। আর এই টপ থেকে পাহাড়ের পুরো ভিউটা দেখুন কত সুন্দর লাগছে। দূরে দূরে ছোট ছোট দেখছেন যে ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে না, ওগুলো আসলে সব ছোট ছোট হোমস্টে। এগুলো একদম অফবিট জায়গা, বসার জন্য এরকম দোলনা করা আছে। আমাদের যে ড্রাইভার দাদা আছে না, এই নিচে ক্যাফেতে খাওয়া দাওয়া করছে। আসলে উনি হচ্ছে নেপালি, মানে নেপালি রেস্টুরেন্ট, এটা নেপালি ক্যাফে। ও দারুণ লাগছে জায়গাটা। এরপর ক্যাফে পরিত্যাগ করে আবার গাড়িতে রওনা হলাম। গাড়ি চালক দাদাকে জিজ্ঞেস করলাম, এরপর তাহলে কোথায়? হিন্দি ভাষায় জবাব দিল, গাড়ি একদম দার্জিলিং স্টেশন মে রুকেগা। তারপর আর কি, হিন্দি নেপালি মিক্স পাহাড়ি গানে ডুব দিয়ে পাহাড়ের ভিউ দেখতে দেখতে হারিয়ে যেতে বসেছিলাম পাহাড়ের দেশে। হঠাৎ কয়েক ফোঁটা বৃষ্টির জলের ছিটে ফোঁটা গাড়ির ফ্রন্ট গ্লাসে পড়ায় অনেকদিন আগের একটা চেনা জায়গা একদম স্বচ্ছ হয়ে উঠল। সেই পাহাড়ের ধারে থরে থরে সাজানো চায়ের বাগান, ছোট ছোট বাড়িগুলো থাকে থাকে সাজানো। হ্যাঁ, এটাই সেই কার্শিয়াং। গত 1 বছর আগে যেখানে রাস্তায় মন খুলে দুষ্টুমি করেছিলাম, সেই স্ট্রিট ফুড আর সেই মোমোসের সাথে টেলটেলের লাল একটা স্যুপ। এখন আমরা চলে এলাম কার্শিয়াং এর সামনে। এখন ঘড়িতে সময় 3:38। এটাই দেখুন কার্শিয়াং এর গেট। কার্শিয়াং এর মেন মার্কেট বাজার এটাই। এই কার্শিয়াং জায়গাটা বিভৎস সুন্দর। এখানে যে ঘরবাড়ি, এখানে পরিবেশ, দোকান, বাজার দারুণ সুন্দর। এদিকে বাম দিকে এটা দেখছেন, এটা হচ্ছে কার্শিয়াং এর রেল স্টেশন, যেটা হাইট 4864 ফিট। টয় ট্রেনের লাইনের পাশেই এখানে সমস্ত দোকানঘাট। আর এই বাজারটা কিন্তু প্রচন্ড ফেমাস কার্শিয়াং এর মধ্যে। আগের বছর যখন আমি কার্শিয়াং ঘুরতে এসেছিলাম, তখন যেই হোটেলটা ছিলাম না, সেই হোটেলটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সামনের যে হোটেলটা দেখতে পাচ্ছেন, হোটেল দিল্লি দরবার, এই হোটেলটাতে ছিলাম আমি আগেরবার ভিডিওতে আমি দেখিয়েছিলাম কার্শিয়াং এর। যারা ওই ভিডিওটা আপনারা দেখেননি, তারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে এবং উপরে আই বটনে দিয়ে দেবো। কত সুন্দর ফগি ওয়েদার দেখুন। এর আগের জায়গাগুলো আমার কাছে একদম অচেনা। দার্জিলিং নামটি তিব্বতীয় শব্দ থেকে এসেছে। দর্জি শব্দের অর্থ বজ্রধ্বনি এবং লিং শব্দের অর্থ একটি জায়গা বা জমি। দার্জিলিং অঞ্চলটি প্রাচীনকাল থেকেই জনবসতিপূর্ণ ছিল। লিম্বু, লেপচা এবং গোর্খা জনজাতিরা এই অঞ্চলে বসবাস করতেন প্রাচীন সময় থেকেই। এখন যে জায়গায় এসে পৌঁছালাম, এই জায়গার নাম গৌরীগাঁও। দারুণ জায়গা। ব্রিটিশ আমলে ব্রিটিশরা দার্জিলিংয়ের সুন্দর পরিবেশ এবং চা চাষে আকৃষ্ট হয়। পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একসময় এই দার্জিলিংটা কিনে নেয়। এই ব্রিটিশরা দার্জিলিংকে ভারতের চা রাজধানীতেও পরিণত করেছিলেন। দার্জিলিং হিমালয় রেলওয়ে নির্মাণ করা হয়েছিল চা পাতা পরিবহনের জন্য। পরে এই রেলপথ পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। ভারতের স্বাধীনতার পর দার্জিলিং হয়ে যায় পশ্চিমবঙ্গের রাজ্যের অংশ। তারপরে ভারতের একটি জনপ্রিয় পর্যটন স্থল হিসেবে দার্জিলিং গড়ে ওঠে। যাই হোক, এসব এখন পুরনো কথা। আজকের সময় এই ব্রিটিশরাই এখানে ফরেনার হিসেবে ঘুরতে আসে, যে জায়গায় একসময় ওদের রাজত্বে ছিল। এখন চলে আসলাম 7407 ফুট উচ্চতায় ঘুম স্টেশন, দার্জিলিংয়ের ঘুম স্টেশন।
যাই হোক, অতীত থাক ইতিহাসের পাতায়। এখন দার্জিলিংকে নিজের মতো করে জানার সময়। এক এক জায়গায় এক এক রাস্তার বাঁকে মেঘের সাথে পাইনের জঙ্গল, উফ, পাগল করা ভিউ। আর একটু এগিয়ে গেলেই দেখা মিলবে দার্জিলিং এবং সব থেকে উঁচু রেলওয়ে স্টেশনের সাথে কাঞ্চনজঙ্ঘার দুঃখ ভুলিয়ে দেওয়া ভিউ। ওই যে আমাদের গাড়ি ছেড়ে দিয়ে আমাদের চলে গেল দার্জিলিং এর যে টয় ট্রেন যে রেল স্টেশন, সেটা হচ্ছে এইটাই। এখন ঘড়িতে বাজে মাত্র 4:54, মানে 5টাও কিন্তু ঠিক করে এখনো বাজেনি। এইরকম সন্ধে নেমে আসছে এই জায়গাতে, তো ঠান্ডা না, হাতগুলো পুরো ফ্রিজ হয়ে গেছে, হাতের আঙুলগুলো। আর দেখুন সন্ধেবেলার সময় দার্জিলিং এর যে বাজার পুরো সেটা কিছুটা এইরকম লাগছে দেখতে। আর এখানে একটা দেখুন ছোট্ট একটা কিউট ডগ শুয়ে রয়েছে। আর এখানে কিন্তু আপনারা আসলে এখানে পায়ে হেঁটেও এখানে বহু হোটেল আছে, এখানে এসে খুঁজতে পারেন। এই যে এখানে দেখছেন প্রচুর সংখ্যক হোটেল। আমাদের যেহেতু এখানে আসতে মানে সন্ধে হয়ে যাচ্ছে, সেই জন্য গাড়িতে বসে না আমরা অনলাইনে একটা হোটেল আমরা হচ্ছে বুক করে দিয়েছি। হোটেলের নাম হচ্ছে হোটেল এভারেস্ট গ্লোরি। মাত্র এখান থেকে হয়তো 7-8 মিনিট হতে পারে পায়ে হাঁটা। মানে ছবি দেখে নিয়েছি আমরা আগে, রুমের ভেতর থেকে বাইরের যে কাঞ্চনজঙ্ঘার ভিউ সেটা দেখা যাচ্ছে, সেই জন্য হচ্ছে রুমটা বুক করে নিয়েছি। আর রুমটা কোথায় আমরা কিন্তু এখনো জানি না। আমরা ফোন করেছিলাম এখানে এসে, ওখান থেকে একটা দাদাকে পাঠিয়ে দেবে বললো, এখানে এসে আমাদেরকে নিয়ে যাবে। হোটেল এভারেস্ট গ্লোরি, এইটা হলো রিসেপশন। এখানে আমরা হচ্ছে চেক ইন করে নিয়েছি, 10:30টায় চেক আউট করতে হবে, আর 12টার সময় এখানে চেক ইন করা যাবে। আমরা একটু দেরিতে আসছি, চলুন আপনাদের রুমটা দেখাই। এই যে দেখুন এইরকম সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এখানে আসলে এরকম ব্যালকনি দেখতে পাবেন। উফ ওয়াও, এখানের ব্যালকনি থেকে তো পুরো দার্জিলিং শহরটাই দেখা যাচ্ছে। নিচে ওই যে ওখানে দার্জিলিং এর রেলওয়ে স্টেশন। সকালের সময় জায়গাটা আপনাদেরকে দেখাবো, খুব সুন্দর কিন্তু একটা লোকেশন। মানে আমি ভাবতে পারিনি, যেটা আমি ছবিতে দেখেছিলাম সেম টু সেম সেই জিনিসটাই এখানে এসে দেখবো। অনেক হোটেল আছে ছবিতে দেওয়া থাকে এক, কিন্তু আসার পরে হয় আরেক। কি রুম দেখাবো, এত ঠান্ডা না, ঠান্ডায় পুরো কাঁপছি একদম। এটা হচ্ছে 304 নাম্বার রুম। এই দেখুন রুমের ভেতরটা, কাঁধ থেকে এখনো ব্যাগ নামায়নি, রুমটা আমি নিজেই দেখিনি। দেখে সবার আগে যেটার জন্য এই রুমটা আমরা নিয়েছিলাম, এই দেখুন এখানে ভেতরে রয়েছে এরকম ওয়ার্ড্রপ, এরকম ড্রয়ার আছে, আর এইরকম একটা বিগ সাইজের একটা বেড দিয়েছে। এখানে কম করে তো 4টে মানুষ ঘুমোতেই পারবে। যেহেতু ঠান্ডার সময় আসছি, এরকম ব্ল্যাঙ্কেট প্রায় এখানে সব হোটেলেই দেওয়া থাকে, আর ব্ল্যাঙ্কেটের কোয়ালিটিটা বেশ ভালো। টাওয়াল একটা রাখা আছে আগে থেকে এখানে গরম জল রাখা হয়েছে এইরকম জায়গাতে করে। স্নান করার জন্য সাবান আছে, কেউ স্মোকিং করতে চাইলে অ্যাস্ট্রে আছে, আর এইরকম ছোট ছোট সব বাল্ব দেওয়া আছে, 0 বাল্ব, নাইট বাল্ব। এখানে রয়েছে টিভি, এখানে বসার জন্য এরকম বেতের মোড়া আছে দেখতে পাচ্ছেন দুটো, বড় একটা মিরর পরিষ্কার। আর এইদিকেও একটা এখন ড্রয়ার আছে। এদিকে রয়েছে সেপারেট বাথরুম, এখানে গরম জলের ব্যবস্থা রয়েছে, দেখছেন গিজার লাগানো আছে, এখানে বেসিন, এখানে কোমোড। দারুণ পরিষ্কার রুমটা। এই এত বড় পরিষ্কার রুমটা মাত্র 1200 টাকা, এটা কিন্তু বিশ্বাস করা যায় না। দার্জিলিং এর মতো জায়গায় এসে 1200 টাকা একটা এত বড় ডিলাক্স রুম পাচ্ছি। আমাদের বাড়ির সামনে দীঘাতে পাওয়া যায় না, এখানে কিভাবে দিচ্ছে বুঝতে পারছি না। ঠিক নয়, এটা কিন্তু রিয়েল, কারণ আমরা 1200 টাকা এখানে পে করছি। কালকে সকালবেলায় যখন সানরাইজ হবে না, তখন আপনাদেরকে এই রুম থেকে এই দার্জিলিং এর পাহাড়ের ভিউটা সেটা আপনাদেরকে দেখাবো। আর এটা দেখার পরে আপনারা ডিসাইড করবেন আপনারা এখানে আসবেন কিনা। আর এই হোটেলের নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশনে, আপনারা ফোন করে জিজ্ঞাসা করে নেবেন যদি এখানে আসতে ইচ্ছুক হন। রাতের দার্জিলিং ম্যাল, পাহাড়ে ঠান্ডায় টিকে থাকার মতো বিভিন্ন রং বেরঙের মোটা পোশাক, লোকাল খাবার দাবার, এখানে পাহাড়ি কালচারের জন্য বিখ্যাত। আর একটা আকর্ষণ যেটা সব পর্যটকদের চোখের আকর্ষণ, ম্যালে ঢোকার মুখে হোভ গ্ল্যানারিস। সন্ধ্যের সময় দার্জিলিং এর যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে দার্জিলিং এর ম্যাল রোড। এখন আমি চলে এসেছি দার্জিলিং ম্যালের সামনে। এই যে রোডটা দেখছেন, এটা হচ্ছে নেহেরু রোড। অল্প কিছুক্ষণ টাইম নিয়েছিলাম, ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম এখানে। আর এখানে আছে না, সবাই এখানে সেলফি তোলে। বাঙালি মাছ ভাত এগুলো তো সব জায়গায় তো গেলে খাওয়াই হয়, কিন্তু এখানে এসে এখানের যে স্ট্রিট ফুড সেগুলো যদি না ট্রাই করি না, তাহলে দার্জিলিং আসা সেই মজাটাই কিন্তু বৃথা। বিকেলবেলায় যখন এখানে ঢুকেছিলাম, মানে সন্ধ্যের সময়, তখন কিন্তু বুঝতে পারিনি যে দার্জিলিং এ এত মানুষ ঘুরতে আসছে। আর এই ভিড়টা প্রায় এখানে সারা বছরই লেগে থাকে। ঠান্ডার শীতের যে পোশাক সেগুলো নিয়ে না আসলেও কোনো ক্ষতি নেই, কম দাম থেকে একদম বেশি দাম পর্যন্ত সব জিনিস এখানে অ্যাভেলেবেল আছে, সব পাওয়া যায় এখানে। দার্জিলিং ম্যালের যে বিখ্যাত প্লেসটা সেটা হচ্ছে এই জায়গাটা যেখানে এখন আমি এসেছি। এখন এর টেম্পারেচার কিন্তু ওই 14 ডিগ্রির আশেপাশে ছাড়িয়েছে, বেশ জমজমাট ঠান্ডা এখানে। আর দার্জিলিংয়ের এই যে ম্যাল রোড কিংবা দার্জিলিংয়ের এই যে ম্যাল, এটা কিন্তু খালি এখানে যে ড্রেস পোশাক তার জন্য খালি বিখ্যাত নয়, এখানের যে স্ট্রিট ফুড আছে তার জন্য বিখ্যাত। নেপালিদের জাতীয় কবি তার স্ট্যাচু এটা। এখানে বাড়িঘর ডেকোরেট করার জন্য দেখুন এখানে কত রকম সরঞ্জাম পাওয়া যাচ্ছে, মানে ভ্যারাইটিসের শেষ নেই। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যত জেলা আছে না, প্রত্যেকটা জায়গার কোন হস্তশিল্প ফেমাস, এখানে তার সমস্ত কিছু দেখতে পাবেন। এই যে দেখছেন, এটা হচ্ছে আলিপুরদুয়ার, এটা বীরভূম, এটা কোচবিহার, ওইদিকে দার্জিলিং, সেদিকে ত্রিপুরা, জলপাইগুড়ি, ওইদিকে আমাদের মেদিনীপুর, সবকিছু আছে এখানে। এখানে এই মেলে পাহাড়ি এক দিদি আছে, তার কাছে চা খাচ্ছি। চাটা কিন্তু খুব সুন্দর বানায়, এখানে যারা আসে এখানে খায় চা। অমিত দা যখনই এখানে আসে তখন এখানেই চা খায়। চায়ের টেস্ট কেমন লাগছে তোমার?
আগে এখানে মেলের আশেপাশে এখানে যে খাবার, লোকাল খাবার, সেগুলো হচ্ছে পাওয়া যেত। এখানে এখন বন্ধ করে দিয়েছে। এখন আমরা হচ্ছে নিচের দিকে যাচ্ছি। এখানে যে কিছু মানুষ আছে তারা বললো যে এখানে নিচের যে লোকাল রোড আছে ওখানে চলে যেতে, ওখানে গেলে এখানে যে লোকাল খাবারগুলো সেগুলো ওখানেই পাওয়া যাবে। এই দার্জিলিং এ ঘুরতে আসার আগে আমি অন্য একটা জায়গায় ট্রিপে গিয়েছিলাম। আসার সময় শীতের পোশাক বলতে সেরকম কিছুই নিয়ে আসা হয়নি। আমাদের কলকাতার সাইডে ঠান্ডা খুব একটা বেশি পড়েনি। মানে এই যে জ্যাকেটটা পরে আছে, এইটা হচ্ছে আমার সাথে যে অমিত দা আসছে ব্যাগে করে নিয়েছিল, মানে এক্সট্রা করে নিয়ে আসছিল, কেননা আমি বাড়ি থেকে কিছু নিয়ে আসিনি, সেটা আমি আগেই বলে দিয়েছিলাম। যদি না নিয়ে আসতো তাহলে এখানে এত ঠান্ডা না, এখানে আমাকে কিনতে হতো। অমিত দাকে একটা থ্যাঙ্কস এগুলো নিয়ে আসার জন্য। সময় কাটানোর জন্য খুবই একটা ভালো জায়গা এটা। যেহেতু রাত্রি 8টা বেজে গেছে, এখানে 8টার পরে কিন্তু এখানে যে লোকাল খাবার দাবার এখানে রাস্তাঘাটে পাওয়া যায় না। এখানে আমরা মোমোস খুঁজছিলাম, তারপর এখানে কি থুপ্পা থাপ্পা কি একটা বলছিল, বুঝতে পারিনি। তো সেগুলো বলছি নাকি সকালবেলায় পাওয়া যায়। আর রাত্রে এই খাবার পেয়েছি এখানে, এই খাবার ছাড়া কিছু পাচ্ছি না। বাঙালি খাবার এটা। এখানে হচ্ছে যে 2 পিস চিকেন দিয়ে ঝোল আর ভাত। বাইরে পোস্টারে লেখা আছে চিকেন রাইস 120 টাকা করে। তো আমরা অর্ডার করে দিয়েছি। এখন দেখুন এখানে খালি চিকেন আর রাইস এটাই দিয়ে গেছে। পোস্টারে যেটা লেখা আছে সেটাই দিয়েছে, চিকেন রাইস ছাড়া কিন্তু আর কিচ্ছু নেই। খেতে হলে এটা দিয়ে খাও, না হলে বাড়িতে গিয়ে ঘুমো। চিকেনটাও সফট আছে, ঝোলটাও খেতে ভালো লাগছে। আজকে খুব তাড়াতাড়ি ঘুমোবো, কারণ কালকে খুব ভোর 3টের সময় আমাদেরকে উঠতে হবে। এখানে 3টে সাইট সিন আছে, বাতাসে লুপ আছে, টাইগার হিল আছে, ঘুম মনেস্ট্রি বলে একটা আছে। যেহেতু আমরা এখানে চিপ ভাবে ট্রাভেল করছি, সেই জন্য আমরা শেয়ারিং এ সকালে সাইট সিনটা করবো। আজকের মতো গুড নাইট। ঘড়িতে অ্যালার্ম দিয়ে ঘুমোলেও উঠতে বেশ দেরি হয়েছিল। হোটেল থেকে মাত্র 1 মিনিট পায়ে হাঁটা ওপরে মেলের রাস্তায় পৌঁছে দেখি অলরেডি অনেক মানুষের ভিড় জমে গেছে। যেহেতু আমরা আগের দিন আমাদের হোটেলে সাইট সিনের কথা বলে রাখছিলাম, সেই জন্য ওনারাই দরজা নক করে আমাদের ঘুম থেকে তুলে দিয়েছিলেন। এখন বাজে ঘড়িতে 4টে, উঠতে একটু লেট হয়ে গিয়েছে। সবাই কিন্তু এখানেই আসছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন কত মানুষ দাঁড়িয়ে আছে এখানে, আর এখান থেকে সব গাড়ি ছাড়া হয়। আলোয়াধারী রাস্তা ধরে এগিয়ে চলেছিলাম আজকের সবার প্রথমের সাইট সিন টাইগার হিলের দিকে। যতটা সম্ভব আগে পৌঁছতে পারলে অনেকটাই সুবিধে, কিন্তু এর একটা অসুবিধাও আছে, যেটা এই ভিডিওতে আপনাদের আমি বলবো। প্রায় 40 মিনিট টানা এগিয়ে যাওয়ার পর টাইগার হিল থেকে প্রায় 2 কিলোমিটার নিচে আমাদের গাড়ি নামিয়ে দিয়েছিল। নেমেই গরম গরম 1 কাপ চা মুখে দিয়েই তড়িঘড়ি করে পায়ে হেঁটে রওনা হই টাইগার হিলের ভিউ পয়েন্টের দিকে। উপরে ওঠাকালীন রাস্তাতে দেখতে পেলাম কয়েকশো গাড়ির ভিড় জমে গেছে। আগে পৌঁছতে পারলে টাইগার হিলের একদম সামনে পর্যন্ত যাওয়া যায়। যারা যত দেরিতে পৌঁছবে গাড়ির লাইনের জন্য তত নিচে থেকে পায়ে হেঁটে যেতে হবে। 2590 মিটার উচ্চ এই টাইগার হিলের শীর্ষ থেকে কাঞ্চনজঙ্ঘা এবং আরো অন্যান্য পর্বত শ্রেণীগুলির অতুলনীয় দৃশ্য উপভোগ করা যায়। আমাদের মতো কয়েক হাজার মানুষ আগে থেকে প্রতীক্ষা করছে সূর্যের আলোয় প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। এখন ঘড়িতে বাজলো 5টা বেজে 46 মিনিট। এখানে অনেক মানুষ আছে যারা রাত্রি 3টে থেকে এসে বসে আছে। প্রায় 1 থেকে 2 কিলোমিটার আমরা নিচে হেঁটে আসছি, এত গাড়ির জ্যাম লেগে গেছে নিচে। এখানে দেখুন শীতের সবকিছু পাওয়া যাচ্ছে, হাত মোজা, টুপি, সোয়েটার, A to Z। এখন কাঞ্চনজঙ্ঘা কিন্তু আবার আস্তে আস্তে করে আবার দেখা যাচ্ছে। এই দেখুন জুম করছি। এখানে এই যে টেলিস্কোপ আছে, এখান থেকেও কিন্তু দেখতে পাওয়া যায়। এখানে এই দাদারা 50 টাকা করে নিচ্ছে একবার দেখার জন্য। যে এখানেও টেলিস্কোপ আছে, ওখানে দূরে ওখানেও আছে। সকালের এই যে সময়টা আছে, যে সময় সানরাইজ হয়, এই সময় কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে ভালো লাগে। এখন এখান থেকে আমরা হচ্ছে আবার নিচে চলে যাবো আমাদের গাড়িতে। সেখান থেকে ফোন করছে আমাদের ড্রাইভার, কারণ আমাদের এখান থেকে আবার পরের পয়েন্টের জন্য বেরোতে হবে। সকালের সময় এখানে দেখুন চা, গরম গরম নাস্তা, এরকম ম্যাগি পাওয়া যাচ্ছে, ওখানে মোমোস পাওয়া যাচ্ছে। ভোরবেলায় যখন আসছিলাম তখন পুরো অন্ধকার ছিল, তখন সেই জন্য দেখাতে পারিনি। এখন দেখুন কি পরিমাণে এখানে গাড়ি পুরো জ্যাম লেগে গেছে। আরে সাবাস সাবাস। এটা হচ্ছে বজরংবলী মন্দির, পাশে এখানে একটা মন্দির আছে, আর এখানে একটা মন্দির আছে, কিন্তু আমাদের মন্দির দেখার একদম সময় নেই। আপনারা যারা হচ্ছে রিজার্ভ করে আসবেন না, তারা এখানে মন্দির দর্শন করতে পারবেন। এই যে আমরা যে গাড়িটাতে আসছি সেটা হচ্ছে এই গাড়িটা। টাইগার হিল থেকে এক্সিটের সময় আমাদের দিতে হয়েছিল জন প্রতি 70 টাকা এন্ট্রি ফি। এখন পরের গন্তব্য ঘুম মনাস্ট্রি, টাইগার হিল থেকে যার দূরত্ব 24 মিনিট। তো এখন আমরা চলে আসলাম ঘুম মনাস্ট্রির সামনে। এটা হচ্ছে এন্ট্রি গেট, দুঙ্গন সামতেন চলিং বুদ্ধিস্ট মনাস্ট্রি। এমন নাম উচ্চারণ করতে জিভ উল্টে যাবে, কি ঠান্ডা এখানে। এই যে পেছনে এটাই হচ্ছে মনাস্ট্রি। ঘুম মনাস্ট্রি হলো একটি প্রাচীন তিব্বতীয় বৌদ্ধ মঠ, যেটা দার্জিলিং এর মেন শহর থেকে 6 কিলোমিটার দূরে অবস্থান করছে। এই মঠ 1850 সালে প্রতিষ্ঠিত হয়েছিল তিব্বতীয় বৌদ্ধ ধর্মের জেলাকুপ সম্প্রদায়ের অধীনে। এই মাঠের মেন আকর্ষণ মহামায়া বুদ্ধের মূর্তি, যার উচ্চতা 15 ফুট। এই মঠের দেওয়ালে তিব্বতীয় স্থঙ্কা এবং অন্যান্য তিব্বতীয় শিল্পকর্মের কারুকার্য দেখা যায়।
এই মঠের শান্তির পরিবেশে তিব্বতীয় শিল্পকর্মের কিছু অভিজ্ঞতা অর্জন করা যায়। পেছনের দিকে কিছু পর্বত শ্রেণীর মেলবন্ধনও দেখতে পাওয়া যায়। এই মোনাস্ট্রিতে এন্ট্রি ফি একদমই লাগে না। বুদ্ধিস্ট মোনাস্ট্রি থেকে এখন চলে আসলাম বাতাসিয়া লুপে, একদম অল্প ডিস্টেন্স, 5 মিনিটও সময় লাগেনি হয়তো। এই রাস্তা দিয়ে উপরে উঠে ওখানে টিকিটের কাউন্টার আছে। এই যে দেখুন লেখা আছে গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া, এইটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে একটা এন্ট্রি টিকিট নিচ্ছে 50 টাকা করে। মনাস্ট্রির সামনে থেকে এই হচ্ছে টুপিটা নিয়েছিলাম, 100 টাকা নিয়েছে। কোয়ালিটি বেশ ভালো। এখানে লাইন ধরে অনেক বাইনোকুলার সব রাখা আছে দেখছেন, যেখান থেকে জুম করে বাইরের ফুটেজগুলো আপনারা দেখতে পারবেন। 50 টাকা করে নিচ্ছে একজনের। বাতাসিয়া লুপ দার্জিলিং হিমালয়ান রেলওয়ের রত্ন ভান্ডারের থেকে কম নয়। দার্জিলিং ভ্রমণের সব থেকে সেরা জায়গা এই বাতাসিয়া লুপ। বিভিন্ন রং বেরঙের পাহাড়ি ফুল, গাছের সারি, কেনাকাটার জন্য অসংখ্য পাহাড়ি পোশাকের দোকান, কাঞ্চনজঙ্ঘা সহিত আরও অনেক পর্বত শৃঙ্গ, বিভিন্ন ছোট ছোট নাম না জানা পাহাড়ি গ্রাম, দূর থেকে সবুজ চায়ের বাগান ইত্যাদি আরও অনেক কিছুই এই লুপে দেখতে পাওয়া যায়। বাতাসিয়া লুপের সৌন্দর্য উপভোগ করতে হলে টয় ট্রেনে জার্নি করা অবশ্যই প্রয়োজন। তার সাথে একটা উন্নত মানের স্মার্টফোন কিংবা ক্যামেরা থাকলে স্মৃতিগুলো সারা জীবনের মতো মোবাইল কিংবা ল্যাপটপের গ্যালারিতে সঞ্চয় করে রাখা যায়। বাতাসিয়া লুপের এই জায়গাতে এসে দেখুন, যেখানটায় আই লাভ দার্জিলিং লেখা আছে, ঠিক এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘার যে চূড়াটা সেটা কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। দার্জিলিংয়ের এই এতগুলো জায়গা যে ঘুরলাম না আজকে, তার মধ্যে সব থেকে এই যে বাতাসিয়া লুপ, এই জায়গাটা সব থেকে আমার ভালো লেগেছে। এখানে এরকম টয় ট্রেনের লাইনের ধারে প্রচুর দোকান আছে কেনাকাটার জন্য। এই যে আই লাভ দার্জিলিং লেখাটা আছে, বিভিন্নভাবে হাত মেলে ওপরের দিকে হাত করে শুয়ে দাঁড়িয়ে অনেকভাবে সেলফি নেওয়া যায় এখানে। দার্জিলিং ঘুরতে আসলে দার্জিলিং টয় ট্রেন স্টেশনে আড্ডা দেয়নি এমন বাঙালি নেই বললেই চলে। টয় ট্রেনে না চড়লেও অনায়াসে ট্রেনকে সঙ্গে নিয়ে কাঞ্চনজঙ্ঘা পেছনে ব্যাকগ্রাউন্ডে রেখে 8-10টা ছবি তো তোলাই যায়। দার্জিলিংয়ে এত ঠান্ডা, এখানে বারবার করে এসে কিন্তু চা খেতে হচ্ছে। কালকে আপনাদের বলছিলাম আমাদের রুম থেকে বাইরের যে ভিউটা সেটা দেখাবো, চলুন আপনাদেরকে দেখাই। তাহলে রুমের বাইরে বেরোলে এইরকম সুন্দর ব্যালকনি দেখতে পাবেন, আর এই জায়গায় দাঁড়ালে এখান থেকে পুরো যে দার্জিলিং শহর রয়েছে তার পুরো ভিউটা দেখতে পাবেন। এখান থেকে টয় ট্রেন বেরিয়ে যাচ্ছে নিচে, এই যে গাড়িগুলো যাচ্ছে এই রাস্তা ধরে আমরা হচ্ছে এসেছি। এটা হচ্ছে স্টেশন, আর এইদিকে দূরে কাঞ্চনজঙ্ঘা। এখন বাজলো সকাল 10:30। রুম থেকে চেক আউট করে নিয়েছি। এখনো কিন্তু অনেক কিছু জিনিস দেখানোর বাকি আছে। আর রুমের নাম্বারটা কিন্তু দেখুন আমি ডেসক্রিপশন দিয়ে দেবো। এখানে যে রুমের রেট সেটা কিন্তু সিজন হিসাবে ভ্যারি করে, কম বেশি আপ ডাউন হতে থাকে। আমরা যে 1200তে পেয়েছি, আপনারা এখানে আসলে যে 1200তেই পাবেন সেটা কিন্তু সিজনের উপর নির্ভর করছে। ভোরের অন্ধকারে তখন আপনাদের জায়গাটা দেখাতে পারিনি। এইদিকে নিচে রয়েছে সার্কিট হাউস। সার্কিট হাউসের পাশ থেকে একটা রাস্তা উপরের দিকে উঠে চলে আসছে। এই জায়গাতে ভোরবেলা থেকে প্রচুর গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। 3টের সময় থেকে এখানে লাইন দেওয়া শুরু হয়ে যায়। এখান থেকে শেয়ারিং এ গাড়িগুলো সাইট সিনের জন্য নিয়ে যাওয়া হয় এই দিকের এই রাস্তা দিয়ে। আর এই দিকের এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা একদম মেলের দিকে। আমি বাড়ি ফিরবো আজকে রাত্রি 8টার দার্জিলিং মেলে করে এনজেপি স্টেশন থেকে। হাতে রয়েছে অনেকটা সময়, তার আগে এখানে বেশ কিছু জায়গা ঘুরে নেব। এখানে যে কিছু স্ট্রিট ফুড সেগুলোও খেয়ে নেব। এখানে দুপুরবেলায় এখান থেকে বেরোলেও আমি সেখানে পৌঁছে যাবো প্রায় বিকেলের আগে, মানে হাতে অনেকটাই সময় আছে। চলুন আপনাদের কিছু জায়গা এখানে ঘুরে দেখাই। কাল রাতে আপনাদেরকে দেখিয়েছিলাম রাতের দার্জিলিং মেল, আর এখন এই সময় সেই সেম জায়গায় আবার চলে আসছি। কতটা তফাৎ দেখতে পাচ্ছেন দিন এবং রাতের মধ্যে। এখানে মেলের সামনে এই জায়গাটা চলে আসলেও কিন্তু আপনারা এখান থেকে রিজার্ভ এবং শেয়ারিং গাড়ির জন্য কিন্তু অপশন পেয়ে যাবেন, কিন্তু তার জন্য আপনাদেরকে এই জায়গায় চলে আসতে হবে অনেক আগে থেকে, মানে রাত্রি 3টের সময়। আর তাছাড়াও যেই হোটেলে আপনারা থাকবেন, যে কোনো হোটেলে আপনারা আগের দিন জানিয়ে দিলে না আপনাদের গাড়ির ব্যবস্থা করে দেওয়া হবে, সেটা রিজার্ভেই হোক কিংবা শেয়ারিংই হোক। কালকে রাতে এখানে এসেছিলাম, এটা হচ্ছে মেল রোড। রাতের বেলায় একরকম, দিনের বেলায় দেখুন এখন একরকম, একদম ফাঁকা এখন। এখানে মেলে আপনারা দিনের বেলায় ঘুরতে আসলে এখানে কিন্তু ঘোড়ায় চড়ে ঘুরতে পারবেন। এটাই হচ্ছে মেল, যেটা কালকে রাত্রেবেলায় আমি হচ্ছে দেখিয়েছিলাম আপনাদের। এই মেলের পাশ থেকেও কিন্তু একটা সুন্দর পাহাড়ের ভিউ দেখতে পাওয়া যায়। এইরকম একটা দেখুন সরু সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আসলে পুরো পাহাড়ের যে রেঞ্জ সেটা দেখতে পাওয়া যাচ্ছে। নিচে দিয়ে একটা রাস্তাও চলে গেছে। আর এই মেল থেকে ডান দিকের এই সোজা রাস্তা ধরে বেরিয়ে চলে গেলে এইদিকে নিউ মহাকাল মার্কেট, এইদিকে মহাকালের মন্দির আছে একটা। এই যে রাস্তাটা উপরের দিকে চলে গেছে, এটাই মহাকাল মন্দিরের দিকে চলে যাচ্ছে। দার্জিলিং মেলের সামনে এসে মহাকাল মন্দিরের দর্শন না করলে ট্রিপটাই অসম্পূর্ণ থেকে যাবে। কিন্তু রাস্তা একটু কঠিন, বিশেষ করে যারা একটু বয়স্ক তাদের জন্য। অল্প রাস্তা হলেও রাস্তা ভীষণ ঢালু। আমার উঠতে বেশ ভালোই সময় লেগেছে। এই মন্দিরের ওপর থেকে নিচের দিকে তাকালে দার্জিলিংয়ের মেল এবং দার্জিলিংয়ের শহর পরিষ্কার দেখা যায়। মহাকাল দেবতাকে সমর্পিত
এই মন্দির ভীষণ প্রাচীন, পাহাড়ের চূড়ায় অনেক উচ্চতায় অবস্থানের জন্য এই মন্দিরে তিব্বতীয় প্রভাবও মন্দিরের স্থাপত্যে লক্ষ্য করতে পারবেন। আসল মন্দির ছাড়াও অনেকগুলো ছোট ছোট মন্দির আছে এখানে। ভালোভাবে এই জায়গা ঘুরে দেখতে আমার সময় লেগেছিল 30 মিনিটেরও অনেক বেশি। এই মন্দিরটা 1782 সালে লামা দোরজে রিনজিন দ্বারা নির্মিত করা হয়েছিল। এইটা হচ্ছে একটা হিন্দু মন্দির, তার সাথে বৌদ্ধ মন্দিরও। খুব বড় মন্দিরটার ভেতরে অনেকটা এরিয়া আছে। যারা দার্জিলিং ঘুরতে আসে এবং ম্যালের সামনে যারা আসে তারা প্রায় এই মন্দিরটা দর্শন করে। এখন নিচে আবার নেমে যাচ্ছি ম্যালের দিকে। এই মহাকাল বাবা মন্দিরের একদম পাশেই এই জায়গাতে দেখতে পাবেন বিশাল বড় একটা পাইনের ফরেস্ট আছে। বড় বড় সব পাইন গাছগুলো দেখতে পাবেন এখানে। দার্জিলিং ম্যালের সামনে এই যে জায়গাটা দেখছেন, এটা ভিডিওতে অনেকে দেখেছেন। আমি খুঁজছিলাম জায়গাটা, যে এই জায়গাটা কোথায় লোকেশনটা, সেটা এখানে মন্দিরে আসার সময় দেখলাম। যেহেতু দুপুর এগিয়ে আসছে সেই জন্য পাইন গাছের ট্রি এবং মহাদেবকে নমস্কার করে নিচের দিকে নামতে লাগলাম দুপুরের ভুড়িভোজের জন্য। কিন্তু ওই যে কপালের নাম গোপাল, স্ট্রিট ফুডের আশা ছেড়ে হানা দিতে হয়েছিল এখানে এক নেপালি রেস্তোরাঁয়। খাবারে ছিল 1 প্লেট চিকেন, ভাত, ডাল, সয়াবিনের সবজি, একটা ভাজা। দার্জিলিং এর বাস স্ট্যান্ডের সামনে দিব্যা ফ্যামিলি রেস্টুরেন্ট। আগে যখন দার্জিলিংয়ের ভিডিও দেখতাম প্রচুর পরিমাণে এখানে লোকাল খাবার দাবার সব রাস্তার ধারে সব পাওয়া যায় লাইন ধরে। এখন আমরা 1.5 ঘন্টা ধরে এখানে হচ্ছে ঘুরছিলাম, কোথাও খাবার পাইনি। অনেককে জিজ্ঞাসা করছি স্ট্রিট ফুড নাকি ব্যান করে দেওয়া হয়েছে, মানে রাস্তার ধারে যে লোকাল খাবারগুলো সেগুলো বসতে দেওয়া হয় না। দার্জিলিং জুড়ে কোনো জায়গাতেই আপনারা পাবেন না, খুব একটা অসুবিধে। সবাই তো বাড়ির বাইরে ঘুরতে এসে বাঙালি খাবার পছন্দ করে না। অনেকে ভাবেন যে এখানে এসে এখানে খাবার দাবার খাবেন। এখানে স্ট্রিট ফুড যদি খেতে হয় তাহলে এখানে বড় বড় যে রেস্টুরেন্টগুলো আছে রেস্টুরেন্টে পাওয়া যায়। আমরা অনেক ঘুরেছি কিন্তু আমরা কোথাও পাইনি। অবশেষে এখানে একটা নেপালি একটা ছোট একটা রেস্টুরেন্ট ছিল, সেখান থেকে আমরা বাঙালি খাবার খেয়েছি। আর সত্যি কথা বলতে বাঙালি খাবার না এদের হাতে দারুণ লাগে। আমরা বাঙালিরাও কিন্তু এত সুন্দর খাবার আমরা বানাতে পারি না। আমি এখন দাঁড়িয়ে আছি হিলকার রোডের উপরে দার্জিলিং এর বাস স্ট্যান্ডে। যারা শেয়ারিং এ দার্জিলিং এ আসা যাওয়া করতে চান খুবই কম খরচে, তারা এই দার্জিলিং এর এই বাস স্ট্যান্ড থেকে খুব সহজেই শেয়ারিং এ বাস কিংবা শেয়ারিং এ এখান থেকে যে বোলেরোগুলো চলছে সেই বোলেরোগুলো এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে বাসে যেতে চাইলে মাত্র 105 টাকায় পৌঁছে যাবেন একদম শিলিগুড়ির সামনে পর্যন্ত। আর যদি বুলেরোতে যেতে চান তাহলেও পৌঁছে যাবেন ওই 200 টাকা থেকে 250 টাকা নেবে শেয়ারিং এর ভাড়া। ভিডিওটা আমি আজকে এখান থেকে শেষ করলাম। বুলেরোতে করেই আমি এখন পৌঁছে যাব সোজা হচ্ছে শিলিগুড়িতে। তারপর ওখান থেকে রাত্রে এনজিপি থেকে আমার ট্রেন আছে 8টার সময়, যেটা বলেছিলাম। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো নতুন কোনো টপিক নিয়ে। টাটা।